নিক চোখ শক্ত করে ফেলে, চোখের পলকে দক্ষ হাতে রিভলভারটা তাক করে বুলেট ছুঁড়ে মারে। প্রতিটি বুলেট গিয়ে লাগে গার্ডদের পায়ের নিচে। নাবিদ হতভম্ব হয়েছে হুট করে আক্রমণে। নিক গাড়ির ফ্রন্ট সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রাখে। হঠাৎই কাঁচ ভেঙে একটা বুলেট এনির দিকেই চলে আসে। সাথে সাথেই নিক হাত দিয়ে আটকে ফেলে, ফলে হাতের তালুই ছিদ্র করে অন্য কাঁচ ভেঙে বের হয়ে যায়। নিক ব্যথায় নাক মুখ খিচে ফেলে, ভাঙা কাঁচ ভেদ করে বাইরে দৃষ্টি রাখে। শান্ত চাহনিতে নাবিদের অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়, ভিড় করে বলে, I will suck your blood. Your time is up. নাবিদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। নিকের গোপনীয় একটা কথা নাবিদ থমকে চায়। নিকে না পেলেও হয়তো সে শান্তিতে মরতে পারবে, কিন্তু তার চোখের ঘৃণা সে সহ্য করতে পারবে না। এক ব্যর্থ প্রেমিক পুরুষ হিসেবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের সামনে দিয়ে নিকের গাড়িটা দ্রুত গতিতে দৃষ্টিসীমা অতিক্রম করে। সাথে সাথে নাবিদ হাঁটু ভেঙে বসে পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকে চিৎকার দিয়ে ওঠে, যার জন্য সব ত্যাগ করলাম, আজ সে অন্যের ঘরে চলে যাচ্ছে। যদি ভালোবাসায় ব্যর্থতা লিখে রেখেছিলে, তাহলে এতটা মায়ায় কেন ফেলেছ? কেন এই নারীকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে? হয় ওকে আমার করে দাও, নচেত আমার রুহটা ছিনিয়ে নাও। সব সহ্য করব, কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখতে পারবো না। প্রয়োজনে সেই পুরনো ভিখিতে পরিণত হব। নাবিদের চোখ জ্বলে ওঠে, অস্ফুট আওয়াজে বলে, জেড। আফ্রিকার দক্ষিণাঞ্চলের এক নির্জন উপকণ্ঠে প্রভাতে নিস্তব্ধ আলো ফুঁড়ে উদ্ধার করা হয়েছে এক নারীর নিথর দেহ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি রাস্তার একপাশে ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল। মুখটা এতটাই বিকৃত যে চেনার উপায় নেই এটা কার লাশ। রক্তে ভেসে গেছে পুরো মাটি, যেন মৃত্যু নির্মমতা সেখানে নিজের স্বাক্ষর এঁকে রেখে গেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে এক ভয়াবহ দৃশ্য, যেখানে মুখায়ব বিকৃত হয়ে আছে, রক্তলাল হয়ে আছে মাটি, বাতাসে শীতল নিস্তব্ধতার ভার। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘটনাটি সংঘটিত হয়েছে গভীর রাতে, তবে অপরাধের পদ্ধতি ও উদ্দেশ্য এখনো অজানা। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শনে করছেন, আর নিরাপত্তা বাহিনী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। স্থানীয় প্রশাসন এই হত্যাকাণ্ডে অমানবিক নিষ্ঠুরতার প্রতিচ্ছবি বলে আখ্যায়িত করেছে। আফ্রিকা নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে, এই মর্মান্তিক ঘটনার সমগ্র অঞ্চলে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আফ্রিকা গ্লোবাল নিউজ স্পেশাল রিপোর্টার উপস্থাপনায় তারা নাকুশি স্ক্রিনে ভেসে উঠেছে হেডলাইন, নির্জন রাস্তায় নারীর মরদেহ উদ্ধার, রহস্যে আচ্ছন্ন আফ্রিকার দক্ষিণাঞ্চল। অ্যাঙ্কার স্টুডিও থেকে বলে, শুভ সন্ধ্যা। আফ্রিকার দক্ষিণাঞ্চলের একটি জনশূন্য সড়কপথ থেকে আজ সকালে উদ্ধার করা হয়েছে এক নারীর নিথর দেহ। এই মুহূর্তে গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও প্রশ্ন, কে এই নারী, কিভাবে এমন নির্মম পরিণতি? ঘটনাটির বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লিন্ডা মুসেইকা ঘটনাস্থল থেকে বলেন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ আফ্রিকার লম্বুনা প্রদেশের উপকণ্ঠে, যেখানে ভোরের কুয়াশা সরে যাওয়ার পর পথচারীরা প্রথম দেখতে পান রক্তে ভেজা মাটি, আর তার মাঝখানে এক নারীর নিথর দেহ আছে নিস্তব্ধ ও নিঃসঙ্গভাবে। প্রত্যক্ষদর্শীদের ভাষায় দৃষ্টি ছিল যেন ভয়ানক এক দুঃস্বপ্নের প্রতিচ্ছবি। দেহটির মুখবয়ব আঘাতের এতটাই বিকৃত যে চেনার উপায় নেই। শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের চিহ্ন, যেন নিষ্ঠুরতার প্রতিটি আঘাত সময়ে গায়ে এক একটি দাগ কেটে গেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলেছেন। ফরেনসিক টিম প্রমাণ সংগ্রহ করছে প্রতিটি ইঞ্চি থেকে রক্তের দাগ, পদচিহ্ন কিংবা বাতাসে ভাষা কোনো অচেনা গন্ধ, যা হয়তো নির্দেশ করবে অপরাধীদের ছায়ার দিকে। এখানকার মানুষেরা আতঙ্কিত। এই নির্জন পথটিতে সাধারণত কেউ আসে না রাতের পরে, অথচ আজ সেই পথেই যেন মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ লিন্ডা।
সত্যি এক শিহরণ জাগানো বর্ণনা। স্থানীয় প্রশাসন জানিয়েছে মৃত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন পর পর এভাবে খুনের তদন্ত চলতে থাকে, কিন্তু কোনো পুলিশ প্রশাসন আসল কালপ্রিট ধরতে পারছে না। অধিরাজ একবার বাগান বাড়িয়ে যাচ্ছে তো আরেকবার ম্যানশনে ফিরে আসছে। সন্ধ্যা নেমে আসছে, এখনো নিকের আসার খবর নেই। আরিশ কপাল ঘেঁষে বসে আছে একটা চেয়ার, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কোথায় গিয়েছে কোনো ইয়াত্তা নেই। ফোন বাড়িতে রেখে গিয়েছে। আরিশকে অধৈর্য হতে দেখে অধিরাজ প্রশ্ন করেই বলে, আপনি বসের জন্য চিন্তা করছেন স্যার? আরিশ চোখ তুলে তাকায়। তোর সেটা মনে হচ্ছে? ঠিক ধরতে পারিনি। আরিশ গম্ভীর হয়ে বলে, নিকের জন্য টেনশন করা বোকামি ছাড়া কিছুই নয়। আমি ভয়ে আছি অ্যানিকে নিয়ে। অ্যানিকে খুঁজে পেলে নিক ঠিক করবে। নিক রাগ সামলাতে পারে না, ঠান্ডা মাথায় বিরাট বড় আঘাত করে বসবে। অধিরাজ শুকনো ঢোক গিলে বলে, এমন মায়াবী চেহারার মেয়েকে বস কিভাবে আঘাত করে? সামান্য দৃষ্টিতে যে কারোর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। শোনাচ্ছে বলে, অকালে জীবন হারাতে চাস? কার বউকে নিয়ে প্রশংসা করছিস আইডিয়া আছে? শুনতে পেলে ডিরেক্ট কণ্ঠনালী চেপে ধরবে। অধিরাজ ছিটিয়ে যায়। হুট করে ফোনটা বেজে ওঠে। প্রায় 30 মিনিট ধরে ফোনটা একাধারে বেজে চলেছে বারবার। তানভীর ওপর অধিরাজ বিরক্ত হয়ে ওঠে। ঠেসের মাথা ছিঁড়ে যাচ্ছে, তার উপর এই ফোনের জ্বালা। যখন ফোনটা সে রিসিভ করছে না তখন ভাবা উচিত ছিল কোনো কাজে বিজি, সুইচ অফ করতে পারে না। অনেক জরুরি কল আসে এই ফোনে। এই নাম্বারটা দেওয়া ভুল হয়েছে বলেই মনে হচ্ছে এখন। ফোনের আওয়াজে আরিশ সুকুচকে তাকিয়ে বলে। ফোন ধরছিস না কেন? অধিরাজ মোবাইলের দিকে তাকিয়ে বলে, আপাতত কথা বলার মতো মানসিকতা নাই। কে ফোন দিয়েছে তানভি? কিভাবে জানলেন? কাউকে তো জানাইনি আমি। এর শাস্তি তুই পাবি। না জানিয়ে প্রেম করার শাস্তি তুই লম্বা আকারে পাবি। আপাতত ফোনটা ধর, ফোনের শব্দ বিরক্ত লাগছে। অধিরাজ অবাক হয়ে তাকায় আরিশের দিকে। স্যার জানলো কিভাবে এই কাহিনী? আরিশের বিরক্তি মাখা মুখ দেখে অধিরাজ স্তব্ধ শ্বাস ফেলে। এক পাশে সরে এসে ফোনটা রিসিভ করে সাথে সাথেই নাক টানার শব্দ আসে। অধিরাজ ভেবেছিল অনেক শক্ত করে একটা ধমক দিবে, কিন্তু কানার আওয়াজে সব রাগ পানি হয়ে গিয়েছে। অধিরাজ রাগ না করলেও শক্ত গলায় বলে, স্টপ ক্রাইং। এভাবে ফ্যাস করে কান্নার কি আছে? মরে গিয়েছি আমি? যখন ফোন ধরছি না তখন তো ভাবা উচিত ছিল কোনো কাজে হয়তো আছে। এভাবে বাঁচামো করার মানে কি? ওপাশ থেকে কোনো শব্দ আসলো না, শুধু কান্নার শব্দ আসছে। অধিরাজ এবার ধৈর্য হারায় নরম সুরে বলে, কি হয়েছে জান? কাঁদছিস কেন? ওই পাশ থেকে তানভীর এক লাইনের ভাঙা গলা ভেসে আসে, বেঁচে থাকতে আর কোনোদিন কল দিব না আপনাকে। ডিস্টার্ব করার জন্য সরি। অধিরাজের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। ঠাস করে ফোনটা কেটে দেয়। ফোন কাটার শব্দে কান থেকে ফোনটা নামিয়ে পিড়পিড় করে উঠছে। কান্নার সময় ধমক দেওয়া একদম উচিত হয়নি। এখন সেই রাগ ভাঙাতে অনেক যুদ্ধ করতে হবে। প্রায় রাত হয়ে এসেছে। অধিরাজ বহিরাঙ্গনে গার্ডদের কাছে যায়। সমস্ত গার্ড ভয় কাঁপছে, জানা নেই আজ তাদের সাথে ঠিক কি হবে। অধিরাজ সবার দিকে তাকে কপাল কুঁচকে কিছু একটা বলতে যাবে, তার আগেই থেমে যায়। দুইজন গার্ড হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করে। এতক্ষণে আরিশও চলে এসেছে। গার্ড দুইটার ভয়াতুর চেহারা দেখে প্রশ্ন করে, হোয়াট হ্যাপেন্ড? হাঁপাচ্ছ কেন? একজন গার্ড খুব অধৈর্যের ন্যায় বলে, একটা বিকৃত লাশ পাওয়া গিয়েছে স্যার। গার্ডের কথায় আরিশ খুব বিরক্ত হলো। যারা প্রতিনিয়ত বিকৃত লাশ দেখে তাদের এমন হাঁপিয়ে ওঠা শোভা পায় না। গার্ডদের উপর সামান্য চটে যায়। ভেবেছিল সিরিয়াস কেস, এনি আর নিকের খবর পেয়েছে হয়তো, কিন্তু এখানে এসে অযথা ন্যাকাম্য করছে অতিরিক্ত। আরিশ বিরক্ত নিয়ে বলে, সো হোয়াট? লাশ বিকৃত হয়েছে তাতে কি? আগে কখনো লাশ দেখোনি? গার্ড মনোবল শক্ত করে আতঙ্কিত সুরে বলে, স্যার লাশ দেখে ভয় পাচ্ছি না, লাশটা চিত্রা মাসির ছিল। এই কথাটা যেন সকলের হৃদয় ঝংকার তুলল। অধিরাজ হতভম্বের ন্যায় তাকিয়ে থাকে। আরিশ আচমকা ছিঁচিয়ে ওঠে। হোয়াট? চিত্রামাসির লাশ মানে? গার্ড ঠোঁটগুলো ভিজিয়ে নিল। তীব্র জড়তা নিয়ে কোনো রকমই বলল, আমরা বসের গ্লাস মিনারে বসের আদেশে অনুসারে রাশিয়ান মাফিয়া ইগোর কায়েত তাদের সাথে গিয়েছিলাম। বসের অনুপস্থিতিতে তাদের উপর নজর রাখার দায়িত্ব ছিল। মিটিং শেষে কারোর মুখ থেকে শুনতে পেলাম একটা বিকৃত লাশ পাওয়া গিয়েছে। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিচের গিরিবাদের নাড়িয়ে খানিকটা বলে, তোমরা কিভাবে বুঝলে এটা চিত্রামাসির লাশ? এমনটা তো নাও হতে পারে। লাশটা চিত্রামাসির বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গিয়েছে, আর মেনশন থেকে বের হওয়ার সময় যে শাড়ি ছিল ওইটা পাওয়া গিয়েছে পাশে। আর সব থেকে বড় কথা,
গার্ড থেমে যায়, ঘন ঘন নিঃশ্বাস ফেলে আতঙ্কে। আরিশ কপাল কুঁচকে বলে। হোয়াট? গার্ড একই ভঙ্গিতে জড়তা নিয়ে বলে। আসলে স্যার, গার্ডদের এমন অবস্থা দেখে আরিশ নিজেকে হারিয়ে ফেলে, কপট রাগ দেখিয়ে থমকে উঠছে। হোয়াট রাবিশ? গ্যাংস্টার বস নিক জেফরানের দেহরক্ষী হয়ে চোখে মুখে এত জড়তা কেন? এই শিক্ষা দেওয়া হয়েছে তোমাদের? দিনরাত এক করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভয়ে ভিতুর মতো কথা বলার জন্য? রেডিকিউলাস। আরিশের হৃদয় কাঁপানো গর্জন। গার্ডরা মাথা নিচু করে ফেলে, ঠোঁট ভিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে। সরি স্যার, চিত্রা মাসিকে খুন করা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ওনাকে মারার পর বাজেভাবে রেপ হয়েছে, তাও খুব বিকৃতভাবে। ওনার মৃতদেহের অবস্থাটা খুব খারাপ ছিল। করার ফলে গার্ড কিছুক্ষণের জন্য থেমে যায়, পুনরায় আহত কণ্ঠে বলে। ওনাকে আমরা মায়ের মতো মর্যাদা দিয়েছি স্যার, তাই রেপ নিয়ে কিছু কন্ট্রোনালি দিয়ে বের হবে না। তবে একবার খুনিকে হাতের নাগালে ফেলে নেকড়ে দিয়ে ছিঁড়ে খাওয়াবো। আরিশ মুখের কাঠিন্যতা বজায় রেখে নিচে ঠোঁট কামড়ে রেখেছে। অধিরাজ রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে ওঠে। কোন শুয়োরের বাচ্চা শাওয়ার মধ্যে এত চুলকানি উঠেছিল? আরিশ ঘড়ি কাটার দিকে এক পলক তাকিয়ে বলে। লাশটার কি করা হয়েছে এখন? পুলিশ তদন্ত করে কিছু জেনেছে? গার্ড মাথা নাড়িয়ে বলে। না স্যার, প্রতিবারের মতো এখনো কোনো প্রমাণ মেলেনি, কিন্তু ওই শালা অফিসার প্রতিটা খুনের পিছনে বসকে সন্দেহ করে। গোপনে অনেক তথ্য বের করার চেষ্টা চালাচ্ছে। আরিশ শোনা চায়, এই সংবাদ তার অজানা ছিল। মুখের গম্ভীরতা বজায় রেখেই বলে। অফিসারের নাম? নাম এখনো জানা যায়নি স্যার, নতুন জয়েন করেছে। আর যখন জানতে পেরেছে আন্ডারগ্রাউন্ড এর গ্যাংস্টার হচ্ছে বস, ঠিক সেদিন থেকে পিছনে পড়ে আছে। বসকে বলেছিলাম মেরে ফেলার কথা, কিন্তু বস নিষেধ করে দিয়েছে। তাই অফিসার এখনো জীবিত আছে। আরিশ নিঃশ্বাস ফেলে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। অধিরাজও পেছনে পেছন যায়। স্যার, রাত গভীর হচ্ছে, বস এখনো আসছে না কেন? আমাদের এভাবে বসে থাকা উচিত মনে হচ্ছে না। আরিশ কপাল কুঁচকে বলে। তোর বস কি ছোট বাচ্চা অধিরাজ? আগুনের উপর হেঁটে চলে আসা যুবকটাকে নিয়ে চিন্তা করা নিতান্ত বোকামি। হাজারো কালসাপের সাথে হেঁটে চলে আসছে, অথচ কেউ এখনো ছোবল দিতে পারেনি গভীরভাবে। তাই আপাতত চিন্তামুক্ত হয়ে পানি খা। অধিরাজ গাড়ির সিটে বসে বলে। আপনি বসকে এতটা ভালোভাবে কিভাবে জানেন স্যার? আরিশ সামান্য হেসে বলে। আমি ওর হার্টবিটের আওয়াজ মাঝে মাঝে অনুভব করতে পারি আধিরাজ। আমাদের হৃদয়ে হয়তো ভালোবাসা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, হার্টটাও যান্ত্রিক, কারোর জন্য তিল পরিমাণ দয়া হয় না। কিন্তু নিক ছাড়া আরিশ অস্তিত্বহীন। নিক যদি শরীর হয়, আরিশ তার ছায়া। শরীর থেকে কখনো ছায়াকে আলাদা করা যায় না অধিরাজ। মৃত্যুর মুখ থেকে হাজারবার বাঁচিয়েছে আমাকে বাঁচাতে নিজে বন্দুকের গুলি খেয়ে বুক ছাঁচড়া করে ফেলেছে। অনেক পথ এগিয়ে এসেছি। অধিরাজ মনোযোগ দিয়ে শুনে প্রতিটি কথা। আচমকা কৌতূহল বশত প্রশ্ন করে। বস আর আপনার মধ্যে কি কোনো রক্তের সম্পর্ক আছে স্যার? মাফিয়াদের মতো যান্ত্রিক হার্ট নিয়ে চলা ব্যক্তিদের মধ্যে এত বিশ্বাস আর ভরসা বোধগম্য হচ্ছে না। আরিশ ঠোঁট কামড়ে হেসে বলে। রক্তের কেউ নয়। আপনারা স্যারের পরিচয় কিভাবে হয়েছিল? প্লিজ আরিশ কপালে ভাঁজ ফেলে তাকায়। অধিরাজ অধৈর্য হয়ে বলে। স্যার, আজ অন্তত স্টোরিটা শোনান, খুব জানতে ইচ্ছে করে। আপনার আর বসের দেখা কিভাবে হয়েছিল? কিভাবে এতটা বিশ্বস্ত দুজন? আরিশ কিছুক্ষণ নিশ্চুপ থাকে, সামনের দিকে দৃষ্টি দিয়ে বলে। আমার বয়স মাত্র 10 বছর। নিকেরও হয়তো সেম ছিল। নিক আর আমাকে একটা গোপন আস্থানে রাখা হয়েছিল, শরীরের বিভিন্ন অংশ কেটে নেবে বলে। আমি ভয়ে কান্না করছিলাম, কিন্তু নিকের চোখে ছিল এক প্রকার হিংস্রতা। ভয়ের ছিটে ফোঁটাও নেই চোখে মুখে। আমি ভয়ে কাঁপছিলাম। নিক বিরক্তি কণ্ঠে আমাকে ধমকে ওঠে। উফ, এইভাবে কান্না করছো কেন? বিরক্ত লাগছে, কান্না অফ করো। আমি সেদিন নিকের ধমকটাকে প্রচুর ভয় পেয়েছি। আমি বাংলাদেশের খুব সহজ সরল একটা ছেলে ছিলাম। অল্পতেই কেঁদে দেওয়া ছিল আমার স্বভাব। বাড়িতে সৎমা ছিল, অত্যাচারে নিপীড়নে বেড়ে উঠেছি আমি সেদিন ভাঙা গলায় বলি, তোমার ভয় হচ্ছে না? আমাদের দুইজনকে এই ভয়ানক লোকগুলো প্রচুর মারবে, ভয় করছে আমার। নিক কেমন অদ্ভুত চোখে তাকিয়ে বলে। এতক্ষণ তোমাকে আঘাত করেনি? মার খাওনি তুমি? আমি মাথা নাড়িয়ে বলি, খুব মেরেছে, দেখো শরীর থেকে রক্ত বের হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি খুব দুর্বল চোখে তাকালাম নিকের দিকে। নিক আমার প্রতিটা ক্ষতে নজর দিয়ে বলে, বেশি ব্যথা করছে? আমি নিকের দিকে তাকিয়ে বলি, হ্যাঁ
তবে তোমার শরীর তো আমার থেকেও বেশি জখম হয়ে আছে। তোমার কষ্ট লাগছে না? ঠিক কেমনভাবে আমার দিকে তাকালো, দৃষ্টিতে ঘোলাটে হলো কিছুক্ষণের জন্য। আচমকা পাগলের মতো হেসে উঠে আওয়াজ করে। এই বন্ধ কূপ ভবনে নিকের হাসি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে নিজের হাসিটাকে থামিয়ে আবারও শান্ত হয়ে আসে। এইবার ওর চোখে পানি দেখতে পাই। খুব অবাক হয়েছিলাম সেদিন আমি। নিক ছন্ন ছাড়ার মতো এদিক সেদিক তাকিয়ে নিজের কাটা হাত চেপে ধরে। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। লাল তরল রক্ত দেখে আমি অধৈর্য হয়ে আরো কেঁদে উঠি। নিকের হাত ছাড়াতে ছাড়াতে বলি, তুমি ব্যথা পাচ্ছ, প্লিজ হাত সরিয়ে নাও নিজের। নিক সরালো না। একসময় আমার কান্না দেখে হাত সরিয়ে ফেলে। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, তুমি কাঁদছো কেন? তুমি ব্যথা পাচ্ছিলে। আমি ব্যথা পাচ্ছিলাম, তাতে তোমার কি? জানি না, খুব মায়া কাজ করেছে তোমার প্রতি। নিক সামান্য শব্দ করে হেসে বলে, একজন খুনির জন্য মায়া দেখাচ্ছ? মায়া দেখানো উচিত নয় ছেলে। আমি ভয়ে কেঁপে উঠি। শিরশির করে ওঠে পুরো শরীর। সামনে থাকা ছেলেটা খুনি ভাবতেই শরীর কাটা দিয়ে ওঠে। কিন্তু কেন জানি মানতে কষ্ট হচ্ছিল ও একটা খুনি। তাই সাহস সঞ্চয় করে প্রশ্ন করেছিলাম, তুমি কাকে খুন করেছো? নিজের জন্মদাত্রীকে যে আমাকে জন্ম দিয়েছিল তাকে নিজ হাতে মেরে ফেলেছে। খুব নির্লিপ্তভাবে নিক উত্তর দিয়েছিল, মুখে কোনো অনুতাপ, ভয়ের লেশ মাত্র ছিল না। দেয়ালের সাথে ঘেঁষে দুই হাঁটু কিছুটা ভেঙে মাথা নিচু করে বসেছিল সে। ফর্সা শরীরটা অন্ধকারেও তখন চিকচিক করছিল। আমি ভয়ে প্রশ্ন করতে ভয় পাচ্ছিলাম। নিম্ন আওয়াজে বলি, কেন মেরেছ? নিক কোনো উত্তর দিল না, শুধু আনমনে বলে, বিশেষ ঘাতকদের কোনো স্থান নেই আমার হৃদয়। যার জন্য আমার দাদা দাদি ড্যাডকে মরতে হয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে নিজের ছেলেকে বদ্ধরুমে আটকে রেখে দিনের পর দিন পরপুরুষের সাথে রঙ্গতামাশে মেতে উঠতে পারে, সেই মা বেঁচে থাকার কোনো রাইট নেই। এই মহিলার জন্য আমার ড্যাড মরেছে, তার জন্য আমার নিষ্পাপ বোনটাকে হারিয়েছে। ঘৃণা করি আমি তাকে, ঘৃণা করে নিজের জন্মদাত্রীকে। আমি শুধু আমার ড্যাডের ছেলে, মেয়েরও শান্তি পাচ্ছি না। এই মহিলার আরও শাস্তি হওয়া উচিত ছিল। হাত রক্তাক্ত করেছে, গলাটা একদম দেহ থেকে আলাদা করে ফেলেছে। আমারও বেঁচে থাকার কোনো রাইট নেই। কিন্তু আমি তো মরতে চাইনি, একজন ভালো গায়ক হতে চেয়েছিলাম। ওই মহিলা সব কেড়ে নিয়েছে। ঘৃণা করি খুব এই মহিলাকে। আমার বাবা দাদা দাদু বোন সবার খনি তীব্র নিন্দা জানাচ্ছে। নিক সেদিন কথাগুলো আনমনে আউড়িয়ে নিস্তেজ হয়ে শুয়ে পড়েছিল। আমি অবাক হয়েছিলাম সেদিন প্রচুর। আমার তো মা নেই, সৎ মায়ের লাঞ্ছনা নিয়ে বড় হচ্ছিলাম। মায়ের মমতা কি জানা নেই। বাবা কাজের জন্য বাহিরে ছিল, সময় দিত না বেশি। ধুকে ধুকে মরছিলাম বাজেভাবে। মরার আগেই স্কুল থেকে ফেরার পথে একদল কন্ট্রাক্ট কিলারদের হাতে কিডন্যাপ হই। নিকের কথাগুলো খুব কষ্ট লাগলো। মনে মনে ভাবলাম, মাও এমন হয়। শুনেছি নিজের সন্তানের জন্য মায়েরা সর্বস্ব ত্যাগ করে। নিক তার মাকে খুন করেছে মাথা থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে 4 জন ব্যক্তি আসে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে বলে। আমি ভয়ে নিঃশব্দে ফোঁপাচ্ছিলাম, কিন্তু নিক একদম শক্ত হয়ে বসেছিল। আমি ওকে চেপে ধরি শক্তভাবে। নিক আমার কানে হিসিয়ে বলে, ভয় পেও না, আমি আছি সাথে, জাস্ট দেখা এখন কি হয়। আমি কথাটা মস্তিষ্কেও ঢোকাতে পারলাম না। একটা লোক আমায় ধরতে আসবে, ঠিক এমন সময় অন্ধকারের মধ্যে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার দিয়ে। সাথে সাথে বাকি 3 জন খ্যাপা বাঘের মতো এগিয়ে আসে। নিককে জাস্ট হাত নাড়াতে দেখলাম, সাথে সাথে 3 জনও মাটিতে লুটিয়ে পড়ে। আমি ভয়ে দেয়ালের সাথে ঘেঁষে আছি, কান চেপে ধরে আছি, নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিলাম। আবছা আলোতে দেখলাম নিকের হাতে একটা রক্তাক্ত ছুরি। আমি কথা বলার অবস্থাতে নেই। নিক আমার হাত শক্তভাবে চেপে ধরে সামনে এগিয়ে যায়। ছোট্ট কুঠুরি থেকে বের হই আমরা দুজন। কত শিশুকে আটকে রেখেছে তারা কোনো হিসেব নেই। আমি ভয়ে নিকের হাতটা শক্তভাবে চেপে ধরে আছি। ঠিক তখন আমাদের সামনে ভয়ানক এক দানব এসে দাঁড়ায়। দেখতে একদম কুচকুচে কালো ছিল, হয়তো তোদের মতো নিগ্র প্রজাতির। নিকের হাতের রক্তাক্ত ছুরিটার দিকে তাকিয়ে লোকটা গম্ভীর হয়ে ওঠে। সামান্য উকি দিয়ে লাইট জ্বালালো। সেখানেই মাটিতে পড়ে আছে 4টা লাশ। লোকটা ঝাঁঝালো সুরে বলে, এর পরিমাণ কি হতে পারে ধারণা আছে? ঠিক কি করব তোদের? নিক একই শক্তিতে মাথা উঁচু করে কাঠিন্য গলায় বলে, আমাকে কি আঘাত করতে আসলে তাকে ভালোবাসা দেখাবো ভাবলে কি করে? হিসেব বরাবর, আমি ভুল করিনি। লোকটা কিছুক্ষণ চুপ থাকে, রাগে ফুসফুস করছিল। হঠাৎ কিছু লোককে আদেশ দিয়ে হুঙ্কার দিয়ে ওঠে,
এই দুটো পুচকেকে 20টা করে 40টা চাবুকের আঘাত কর। কিং গ্রাসিফের সাথে উঁচু গলায় কথা বলার শাস্তি পাবে এখন। নিক আমার ভয়াতুর মুখের দিকে তাকায়, এরপর কিং এর দিকে তাকিয়ে বলে, ওর পাওনা 20টা চাবুকের আঘাতও আমাকে দেওয়া হোক। ওর কোনো অপরাধ নেই, যা করেছে আমি করেছি, তাই ওকে কোনো আঘাত করো না। লোকটা আরো রেগে যায় নিকের ভালোবাসা দেখে। তীব্র রাগে কক্ষ থেকে প্রস্থান করে। আমি বারণ করি সবাইকে। আমার সামনে নিককে টেনে হিচড়ে একটা বদ্ধ রুমে নিয়ে যেতে থাকে। আমি চিৎকার করে কাঁদতে থাকি। বারবার একটা বাক্য উচ্চারণ করছিলাম, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও, আমার বন্ধুকে কেউ মেরো না। আমার বারবার উচ্চারিত শব্দগুলো নিক শুনছিল। একবারের জন্য ঘাড় ঘুরিয়ে তাকায়, আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঠোঁট নাড়িয়েছিল। বন্ধু, এই শব্দটা আমি বুঝেছি। নিক নিজের ঘাড় সামনে নিয়ে যায়। এরপর থেকে একইভাবে প্রচুর বর্বরতার শিকার হয়েছি। সেদিনের পর থেকে আমি আর নিক বন্ধু হয়ে উঠেছিলাম। ধীরে ধীরে এক আত্মাতে পরিণত হই। আরিশ থামে, চোখে পানি চিকচিক করছে। কোনো রকম নিঃশ্বাস টেনে পাশ থেকে পানির বোতল হাতে নেয়, এরপর ঢকঢক করে সবটা পানি এক শ্বাসে গিলে ফেলে। অধিরাজ প্রায় কেঁদেই দেয়। সে নিজেও কবে কেঁদেছে জানা নেই, অজান্তেই পানি চলে এসেছে। আরিশের দিকে তাকে অবাক হয়। 15 বছর ধরে সে এখানে আছে, কখনো নিক আর আরিশকে কাঁদতে দেখেনি, কিন্তু আজ কাঁদছে কেন? অধিরাজ মৌনতা নিয়ে বলে, স্যার আপনি কাঁদছেন? নিজের জন্য কাঁদছি না অধিরাজ, নিকের কষ্ট অনুভব করে কাঁদছি। যান্ত্রিকতার আড়ালেও আমরা একটা মানুষ। দিন শেষে আমাদেরও হৃদয় আছে। নিক প্রচুর হিংস্র, অশুভের রাজা সে, সমস্ত কালো বাজারের বাদশা সে। কিন্তু এসব হওয়ার পিছনের ইতিহাস কেউ জানতে আসবে না অধিরাজ। অধিরাজ নিম্ন সুরে বলে। আপনাদের অতীত অনেক ভয়ানক স্যার, সামান্য শুনে রুহ ক্ষেপে উঠেছে। আরিশ সামান্য হেসে বলে, সংক্ষিপ্ত বলেছি, এরপরও শরীর কেঁপে উঠছে তোর অধিরাজ। সংক্ষিপ্ত হলেও কথাগুলো অনুমান করলে পরিস্থিতি ভয়ঙ্কর স্যার। একবার আপনাদের জায়গায় নিজেকে অনুমান করলেই বুঝতে পারবো ঠিক কিসের মধ্যে ছিলেন। বস একজন গায়ক হতে চেয়েছিল, তাই না স্যার? আরিশ গম্ভীরতা নিয়ে বলে, গায়ক শব্দটা কোনোদিন ওর সামনে উচ্চারণ করিস না। তোকে শ্বাসরোধ করে মেরে ফেলতেও পিছু পা হবে না। কিন্তু নিক অনেক ভালো গিটার বাজাতে পারে। কোনো এক পরিস্থিতির চাপে বাজিয়েছিল, আর কখনো স্পর্শ করতে দেখিনি। অধিরাজ শান্ত ভাবে শ্রবণ করে সবকিছু। আপনি কি বাংলাদেশি স্যার? হুম। বাংলাদেশের কোন জায়গা? সিলেট আমার মাতৃভূমি। বসের তাহলে ছোট একটা বোন ছিল? হ্যাঁ, তবে এখন আর জীবিত নেই। তাহলে জেটকে আর জেট বসের রক্তের কিভাবে হলো? আরিশ ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, জেড নিকের রক্তের কেউ নয়। অধিরাজ আশ্চর্য হয়ে বলে, কিন্তু বস জেটকে নিয়ে প্রচুর পজিটিভ, পুরো দুনিয়া থেকে আগলে রেখেছে। মানুষকে কোনো নরখাতক জানার পরেও সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আর জেডও বসকে বাঘের মতো ভয় পায়। ভাই না হলে এত কেয়ার কেন দেখায়? কিছু সম্পর্ক আছে যেগুলোতে শুধু রহস্য। তবে এইটা জেনে রাখ, জেড নিকের ভাই নয়। তবে নিক তাকে একটানা 10 বার রক্ত দান করেছে, এখনো রক্ত দেয়। জেডের একটা রোগ আছে, রক্ত শূন্যতা হয় প্রচুর। আর নিকের রক্তদানে জেড উপরওয়ালার কৃপায় বেঁচে আছে। জেড কারোর গচ্ছিত সম্পদ। এই রহস্য আমি নিজেও জানি না। প্রশ্ন করলে উত্তর মেলেনি, তাই প্রশ্ন আমি নিজেও করি না। এই সম্পর্কের পিছনে অনেক বড় একটা রহস্য আছে, সেটা সময় হলে আমি নিজেও জানবো। অধিরাজ নিতে পারছে না এত কথা। নিকের মতো জানোয়ার কাউকে রক্ত দিচ্ছে ভাবতেই যেন অবাক হয়ে গিয়েছে। প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে, নাবিদ কে স্যার? ম্যামের দিকে তাকানোর পর নাবিদকে এখনো বাঁচিয়ে রেখেছে কেন? নাবিদ জেডের আপন ভাই। একদম শান্তভাবে উত্তর করলো আরিশ। অধিরাজ অবাকের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে যেন সে নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। এত সম্পর্কের মার প্যাচ বুঝতে পারছে না, অদ্ভুত গলায় আওড়ালো, ভাই, কিন্তু নাবিদ তো একদম সাধারণ বংশের ছেলে, চলাচল সাধারণ ছিল। জেটের ভাই কিভাবে হয় স্যার? আরিশ অদরে হাসি ফুটিয়ে বলে, নাবিদ নিজেও নরখাদক ছিল অধিরাজ। নাবিদ এমন এক নরখাদকরূপী জানোয়ার ছিল যে দুধের বাচ্চাকেও ছাড় দিত না। মেয়েদের নগ্ন শরীর নিয়ে দিনের পর দিন উল্লাস করেছে, যেমনটা আগে জেট করত। কুকুরের মতো পুরো, খুব ভয়ানক ছিল সে। আমি নিজেও ভয় পেতাম মাঝে মাঝে। বাট নিকের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। নিককে খুব ভয় পেত। নিক ধমক দিলে চুপ হয়ে যেত। এক জানোয়ার হলো নাবিদ ওরফে ডিকি। অধিরাজ অতস্ফুত ভাবে বলে, ভিকি? হ্যাঁ, ভিকি। নাবিদের রিয়াল নাম ভিকি।
জেড আর ভিকি দুই ভাই, দুইজনই যমজ, কিন্তু চেহারার কোনো মিল নেই, তবে স্বভাবের খুব মিল। একদিন জানতে পারি ভিকি মেয়ে খুঁজতে বাইরে গিয়েছে। সেদিন এক মেয়েকে দেখে সে উন্মাদ হয়ে ওঠে। তাকে নিয়ে আসেনি, আঘাত করেনি, রেপ সামান্য স্পর্শও করেনি। ওকে দেখার জন্য ভোর সকালে সমুদ্রের কাছে চলে যেত। একটানা 2 মাস এমন চলতে থাকে। বুঝতে পারি সে এখন নারীদের সান্নিধ্যে যায় না। কোনো মেয়ে পাশে আসলে রেগে যায়, কাঁচা মাংস ছেড়ে দিয়ে আমাদের মতো হালাল মাংস খেতে থাকে। প্রচুর অবাক হয়েছিলাম আমি আর নিক। 2 মাসে একদম পাল্টে যায়। আগের ভিকি আর নেই, যে এক মুহূর্ত মেয়ে ছাড়া থাকলে উন্মাদ হয়ে উঠত, সে সামান্য মেয়েদের ছায়াও যেত না। ধর্মে সে একজন বৌদ্ধ ছিল, কারণ তার বাবা ছিল আমেরিকার নাগরিক, একজন ড্রাগস সাপ্লায়ার। কিন্তু জেড আর ভিকি কোনো ধর্মই পালন করত না। একদিন জানতে পারি ভিকি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হুজুরের সন্ধান করছে। আশ্চর্যের পর আশ্চর্য হচ্ছিলাম, আদৌ সম্ভব এগুলো? 3টা মাসে ভিকি একদম চেঞ্জ। সেই নরখাদক ভিকি আর নাই। সবাই মিলে ছোট একটা পার্টি করি। ওই দিন রাতে ভিকি বাহিরে গিয়েছিল। ভোর সকালে একদম উন্মাদ হয়ে আমাদের গ্লাস মিনারে চলে আসে। নিক খুব অধৈর্য হয়ে প্রশ্ন করে, কি হচ্ছে ভিকি? তুই এমন করছিস কেন? ভিকি কোনো মতে উচ্চারণ করে বলে, ওকে আমি ভালোবাসি নিক। ও ইরান চলে গিয়েছে নিজের দেশে। আমিও আর থাকবো না, আমি ওর কাছে যাব। সেদিন আমি আর নিক শত চেষ্টার পরও আটকাতে পারিনি। আর কোনো খোঁজ পাওয়া যায়নি ভিকির। অনেক খুঁজেছি আমরা, কিন্তু পাইনি। নিজের ভাইকে না পেয়ে জেড আরও হিংস্র হয়ে ওঠে। তাই নিক নিজের গ্লাস মিনারে খুব গোপন কক্ষে তাকে আটকে রেখেছে। এইভাবে কাটে অনেক দিন। 1.5 বছর আগে আমি আর নিক ইরান যাই অস্ত্রের জন্য। ইরানের সব থেকে বড় অস্ত্রের ব্যবসায়ীর সাথে সামনাসামনি কথা বলার জন্য। ভিকির সাথে আমাদের আচমকা দেখা হয়, কিন্তু সেদিন ভিকির সাথে নয়, ইরানের শিল্পপতি সাধারণ মানুষ নাবিদের সাথে দেখা হয়। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়। ভিকি যে মেয়ের জন্য সব ত্যাগ করেছে, নিক তার প্রতি বাজেভাবে আসক্ত হয়ে পড়ে। 1.5 বছর ধরে চলছে এই আন্দোলন। সর্বশেষ নিজের কাছে ছিনিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসার প্রতিটা পদক্ষেপ ছিল এক রহস্যের চাদরে মোড়া। আর সেই রহস্য এখনো ঝলমল করছে। অ্যানিকে বিয়ে করার পর নিক জানতে পারে এই সেই মেয়ে যার জন্য ভিকি নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। অ্যানি নিকের নামে হালাল হয়ে গিয়েছিল। বাজেভাবে আসক্ত হয়ে পড়ে মেয়েটার উপর। নিকের ভালোবাসা হচ্ছে কাফনের কাপড়ের মতো, যেটা একবার অ্যানির শরীরে জড়িয়ে গিয়েছে। আর সেই কাপড় খোলার সামর্থ্য উপরওয়ালা ছাড়ার কারণেই। এখন দেখা যাবে 3টা জীবনের সমাপ্তি কোথায়। তবে নিক কোনোদিন নাবিদকে প্রাণে মারবে না, কারণ জেড আর ভিকিকে আগলে রাখবে সে একজনকে কথা দিয়েছিল। আর গ্যাংস্টার বস নিক জেফরান নিজের কথার খেলাপ কোনোদিন করেনি। অধিরাজ জ্ঞান হারিয়ে ফেলবে এমন উপক্রম। গলা শুকিয়ে আসছে তার। দ্রুত ছিপগুলি ঠকঠক করে পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। আরিশ সামান্য হাসল। অধিরাজের দিকে তাকিয়ে অধিরাজ নিঃশ্বাস টেনে বলে, প্রতিটা জীবন রহস্যের চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। অতীত খুব ভয়ানক প্রতিটা চরিত্রের। আজ আপাতত আর শুনতে চাইছি না। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। রাত তখন একেবারেই গভীর হয়ে ওঠে। অন্ধকার এত ঘন যে মনে হয় যেন আকাশ নিজেই মাটির উপর নেমে এসে সমস্ত দিগন্ত ঢেকে ফেলেছে। বাতাসে এক অজানা গন্ধ, পচা পাতার, ভেজা মাটির, আর দূর থেকে আসা কোনো অজানা প্রাণীর শ্বাসের মতো ভারী ও আর্দ্র এক ঘ্রাণ। গাছগুলির কাণ্ড অন্ধকারে একে অপরের দিকে ঝুঁকে আছে, যেন মন্ত্র পাচ্ছে নিমগ্ন কোনো ছায়ামূর্তি। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢোকার চেষ্টা করেও ব্যর্থ কোনো এক অদৃশ্য শক্তি। জঙ্গল বুক জুড়ে এক গভীর নিস্তব্ধতা, যে নিস্তব্ধতা শব্দের থেকেও বেশি ভয়ঙ্কর। মনে হয় যেন সমস্ত প্রকৃতি কোনো প্রাচীন অভিশাপের ভারে স্তব্ধ হয়ে পড়েছে। দূরে কোথাও এক শুকনো ডাল ভাঙার শব্দ, টুকরো করে ভেঙে নীরবতায় বিলীন। তারপর আবারও নিস্তব্ধতা। বাতাস থেমে গেছে। জঙ্গল এখন নিজেই কোনো দুঃস্বপ্নে ডুবে গেছে। গাছ ছমছমে পরিবেশ। বিরাট গাছের তলে এক পুরনো শাল গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস। চোখ দুটো যেন গলিত লোহার মতো জ্বলছে রক্তিম দহনময়
চোয়াল শক্ত করে চেপে রেখেছে, যেন রাগে ছাপা বিস্ফোরণ শরীরের প্রতিটি রন্ধ্রে থর থর করে উঠছে। তার আঙুলের ফাঁক করে আতপোড়া সিগারেট বারবার ছোটের ভাঁজে নিচ্ছে, ধোয়া কুণ্ডলির মতন ঘুরে বাতাসে মিলিয়ে যাচ্ছে মুহূর্তেই। তবুও সেই ধোঁয়াতে ক্ষোভের গন্ধ লেগে আছে। ছোটের কোণে এক হালকা বাঁকা হাসি খেলে যায়, নৃশংস সেই হাসির ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর হুকুম। গ্যাংস্টার বস অদ্ভুতভাবে তাকালো সামনে এনির মাটির গর্তে আধা পোতা মাথার সামান্য অংশ বাহির করে রাখা, শুধু বাকি শরীর মাটির কালো আধারে নীল। কপালের সোনালি চুলগুলো আর ঘামে লেপ্টে আছে নীলাভ সমুদ্রের ন্যায়। চোখ দুটো আতঙ্কে কাঁপছে, ভয়ে ঠোঁট কামড়ে রেখেছে, চোখে ভেসে উঠেছে একটুখানি বাঁচার আকুতি। এনির ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোয় না, কণ্ঠ যেন মাটির ভারে স্তব্ধ হয়ে গেছে। শ্বাস নিতে নিতে সেই গলার ভেতর থেকে শুকনো হাহাকার ছাড়ছে, আর বস নির্লিপ্ত দৃষ্টিতে সেই কাঁপনটা উপভোগ করছে। রাতের নীরবতা ভেঙে মাঝে মাঝে দূর থেকে পাখির আর্তনাদ শোনা যায়, আর সেই আওয়াজেই ফাঁকে গ্যাংস্টার বসের ভারী নিঃশ্বাস, ধীরে পরিমিত কিন্তু শিকারীর মতো হিসেবি। তার চোখে কোনো দয়া নেই, শুধু এক ঠান্ডা হিসেবি হিংস্রতা, যে হিংস্রতা মানুষের নয়, প্রায় পশুরও নয়, বরং এক প্রকার নিষ্প্রিয় ক্রোধ, যা কেবল ক্ষমতা আর প্রতিশোধের অন্ধ প্রয়োজনেই জন্মায়। গ্যাংস্টার বস এনির দিকে তাকালো, মেয়েটা নিভু নিভু চোখে ভালোভাবে মেলে তাকাচ্ছে। নিক ছোটে বাঁকা হাসি ফুটিয়ে মাটির অন্ধকার গভীরতায় পুঁতে রাখা অবস্থায় এনির নিভু নিভু চোখে চাপা পড়ে। চোখ খুলতেই সামনে জেগে ওঠে এক অভিশপ্ত দৃশ্য, ভয়ঙ্কর দুটি প্রাণী যাদের উপস্থিতি অন্ধকারকে আরো ঘন করে তুলছে। প্রথমটি বাঘ, যার পেশিবহুল শরীর শিকলের দখলে বন্দি, তবুও তার গলার শক্ত লোহার শৃঙ্খল ভয়ঙ্কর গর্জনে পূর্বাভাস বহন করছে। চোখে প্রজ্বলিত তৃপ্তি দেখলেই মনে হয় যে কোনো মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়তে পারে। পাশে দাঁড়ানো একটা ভয়ানক কুকুর, দেখতে একদম নেকড়ের মতো ভয়ঙ্কর প্রাণী। শোনা যায় কুকুর আর নেকড়ে হচ্ছে পূর্বপুরুষ। কুকুরের গলায়ও শিকল, কিন্তু চামড়ার আঁচড় আর চোখের বুনো দৃপ্তি দেখে এর থেকে থমকে বোঝাও যায় এটিও এক বন্য প্রাণী, যা মানুষকে চিনতে পারে না। এনির ভয়ে কপালে ঘাম ছুটে পড়েছে। নীরব অন্ধকারে সে যেন প্রতিটি নিঃশ্বাসে মৃত্যু উপস্থিতি অনুভব করছে। হৃদয় তাড়া খেয়ে বেড়াচ্ছে এবং শ্বাস আটকে যাওয়ার মতো তীব্র ভয় তাকে নিঃসঙ্গ করে রাখছে। শিকলবন্দি এই প্রাণীদের শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত মনে হচ্ছে ধীরে ধীরে মৃত্যু নেমে আসছে। চোখ বন্ধ করে ভয় আচমকা চিৎকার করতে যাবে, তার আগেই কারোর পায়ের শব্দে থেমে যায়। ভয়ে কাঁপতে থাকা মেয়েটা দুর্বল হরিণীর মতন নীলাভ চোখ দুইটা দিয়ে সামনে তাকায়, সাথে সাথে মুখ প্রসারিত হয়ে যায়। তার সামনে কুকুর আর বাঘের থেকে সব থেকে বড় জানোয়ার দাঁড়িয়ে আছে, গ্যাংস্টার বস নিক জেভরান। ইনি নিজের অবস্থান এতক্ষণে খেয়াল করেছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, রক্ত চলাচল মনে হয় কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এই বুঝি নিঃশ্বাসটা আটকে আসছে। লোকটা এতটা নিকৃষ্ট ইনির এতটাও ধারণা ছিল না। হিংস্র পশুদের মাঝখানে রেখে কি প্রমাণ করতে চাইছে? তাকে ওদের হাতে ছেড়ে দিবে, ছিঁড়ে খাওয়ার জন্য, তাই তো? ভয় এনির অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠছে। চারপাশে ছোট্ট দেহটা চাপা পড়ে আছে, ব্যথায় কলিজা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে ব্যথার কারণে। দুর্বল আওয়াজে বলে, এত কষ্ট কেন দিচ্ছেন? নিক এগিয়ে আসলো এনির নিকটে, শ্যাডোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাত্র 5 মাস এই দুইটাকে পোষ মানিয়েছে, এমনভাবে পোষ মেরেছে যে 1000 লোককে ছিঁড়ে খেয়েছে আমার একই সারাতে। কিন্তু তোমাকে কেন পোষ মানাতে পারলাম না বেবি গার্ল? এনি ঘৃণায় কান্না করে উঠে শক্ত গলায় বলে, কিসের এত অহংকার নিক জেভরান? সেই তো সূচনা হয়েছিল দুর্গন্ধময় বীর্য থেকে, আর সমাপ্তি ঘটবে পচনশীল গলিত লাশে। দুইটা চতুষ্পদী প্রাণীর সাথে আমায় তুলনা করছেন? গ্যাংস্টার বস অদ্ভুতভাবে তাকালো। তার দীর্ঘ নখ কুচকানোর আঙুল এবং শক্ত মাংস যুক্ত প্রতিটি স্পর্শেই মনে হয় শিকলবন্দি প্রাণীও ভয় পাবে। গাঢ় দাগানো চামড়ার রেখা, শক্তিশালী পেশি আর ভাঁজে ভাঁজে শ্বাসনালী একত্রে তৈরি করেছে এমন এক ভয়ানক প্রতিমূর্তি
যা সরাসরি প্রাণীকুলের বন্যতাকে ছাপিয়ে যায়। মুখের অর্ধখোলা ছোট থেকে বের হওয়া নিঃশ্বাস, গলায় লেগে থাকা নিচু রক্তাভরস, শরীরের এই দিকের স্পন্দন স্পন্দন অস্থিরতা ও অদ্ভুত কাঁপুনি এমন এক উত্তেজনা সৃষ্টি করে যে চারপাশে অন্ধকার ও শিকলবন্দি প্রাণী আর মৃত্তিকার গন্ধ সব মিলিয়ে প্রাণীগুলোর অবস্থা যেন কম্পিত হয়ে উঠেছে। নিক রাখলো না, বাজ পাখির ন্যায় তাকিয়ে বলে, তুমি আমার জন্য ঠিক কি সেটা একবার অনুভব করতে পারলে তুমি উন্মাদ হয়ে যেতে ব্লাড রোজ। এনি শুনলো কথাটা, কিন্তু তার সমস্ত ভয় সামনে দাঁড়িয়ে থাকা দুইটা পশুকে নিয়ে। এনি নিঃশ্বাস টেনে বলে, আমাকে মারার জন্য নিশ্চয়ই নিয়ে এসেছেন, নিজে মারুন, তবু এই প্রাণীগুলোর কাছে দিয়েন না প্লিজ, ওরা অনেক ভয়ানক, আপনার কাছে আমি মিনতি করছি। নিক ভ্রুভাঁজ করে তাকালো, শক্ত গলায় বলল, পুরো রাত একাকী এখানে থাকবে বেবি গার্ল, আর তোমার সামনে থাকবে আমার সব থেকে বিশ্বস্ত দুটো জিনিস। পালাতে চাইলে দুজনের কবলে পড়বে। মনে রাখো, বড় বড় শক্তিশালী গ্যাংস্টারদেরও এদের হাত থেকে রেহাই পায়নি। পৃথিবীর শেষ প্রান্তে গেলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাই তুমি ভুল করো না। গভীর অরণ্যে দুইটা হিংস্র সঙ্গীর সাথে মাটির নিচে অর্ধেক চাপা পড়ে একাকী থাকবে। আর এটা হলো নিক জেভরনের সাথে ছলনা করার শাস্তি। এনি চোখ বন্ধ করে নিঃশব্দে ফুঁপিয়ে ওঠে। এখানে ভয় প্রকাশ করা নিতান্তই বোকামি। নিক সামনের দিকে পা বাড়ায়, চলে যাচ্ছে সে এনিকে রেখে। এনি ভাঙা গলায় বলল, সত্যি চলে যাচ্ছেন? খুব ভয় হচ্ছে আমার। এনির কণ্ঠে ছিল অসহায়ত্ব। নিক দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য, মুহূর্তেই কণ্ঠ শক্ত করে বলে, কষ্ট পাওয়ার জন্য এখানে তোমার অবস্থান। পরবর্তীতে পালিয়ে যাওয়ার আগে 10 বার ভাববে। মরে গেলে আমার লাশটাকে একটু দাফনের ব্যবস্থা করে দিন প্লিজ, আর আমার আপাকে দেখার সুযোগ করে দিন। সামান্য মাংসপিণ্ড যদি থাকে তবু সেটাকে দাফন করাবেন, দুটো আবদার রাখবেন আমার। নিক আবারও হাঁটা থামিয়ে দেয়। এনির জন্য দুইটা আবদার ছিল, কিন্তু গ্যাংস্টার বসের জন্য কি আদৌ দুইটা আবদার ছিল? নিকের নিঃশ্বাস দ্রুত চলতে থাকে। কলিজায় মনে হচ্ছে কেউ ছুরিঘাত করেছে, হাত মুষ্টি করে ফেলেছে। দুইটা আবদার, তার প্রতিটি রক্তবিন্দুকে শীতল করে দিচ্ছে। নিক যেন দুর্বল হয়ে আসছে ধীরে ধীরে। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে এনির দিকে তাকায়। এনি নীলাভ চক্ষুতে অশ্রুতে ভিজে উঠেছে, সাদা অংশগুলো লাল হয়ে আছে। নিক ধীর পায়ে এগিয়ে আসে এনির কাছে। ধূসর চোখের ভাষা বুঝলো না এনি, তবে এইটা জানে সামনে ব্যক্তিটা মারাত্মক ভয়ানক। এই কথার কারণে এখন নিশ্চয়ই তার আরও বড় শাস্তি দিবে। দুইটা হিংস্র পশুর সাথে রেখেছে যাতে ছিঁড়ে খেয়ে ফেলে, সেই উদ্দেশ্যে এই লোকের হার্ট নেই, মায়া বা ভালোবাসা লেশ মাত্র নেই সামনে থাকা ব্যক্তিটার। এই কথার কারণে কি এখন আবারও আঘাত করবে? এনি ভয়ে ছোঁচ কামড়ে ধরে শক্তভাবে, পুরো শরীর অবশ হয়ে আছে। নিক একদম এনির কাছাকাছি এসে দাঁড়ায় আচমকা, মাটির উপর হাঁটু ভেঙে বসে পড়ে। এনি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। নিক অদ্ভুতভাবে তাকায় এনির কম্পনরত ঠোঁটটার দিকে। তার দেওয়া ক্ষত এখনো জলজল করছে, গোলাপি ঠোঁট ফুলে উঠেছে। গ্যাংস্টার বসের কি হলো জানা নেই। হিংস্র মনটা ব্যাকুল হয়ে উঠে মেয়েটার অধরটা ছুঁয়ে দিতে, চোখের পানি মুছে দিয়ে কপালে ভালোবাসা চুমুন এঁকে দিতে, দুই হাত দিয়ে ছোট্ট শরীরটা বুকের সাথে মিশিয়ে একদম পিষে ফেলতে, কানে হিসিয়ে কিছু বলতে, কিন্তু গ্যাংস্টার বস তো এটা করতে পারছে না। এই হৃদয়হীন বুকটা কেন এসব করতে দিচ্ছে না? নিক খুব সাবধানতার সাথে এনির গালে হাত রাখে। দুই গালে থাপ্পড়ের দাগ বাজেভাবে ফুটে উঠেছে, ডান গালে কেটে গিয়ে রক্ত শুকিয়ে আছে। সাথে সাথে গ্যাংস্টার বস ঘন ঘন নিঃশ্বাস টানে। গালে নরমভাবে স্পর্শ করতে এনি পিটপিট করে চোখ মেলে তাকায়। নিক কেমনভাবে যেন তাকিয়ে আছে। নিকের রিয়াকশন এনির বোধগম্য হলো না। আরেকটু সময় পার হলে হয়তো পশুদের ভয়ে জ্ঞানই হারাতো। নিককে এত নিকটে দেখে কপাল কুঁচকে আসে। এতটা নরমভাবে তাকানোর মানুষ তো নিক জেব্রান নয়। নিক এনির ক্ষতস্থানে বৃদ্ধা আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। এনি ব্যথা কেঁপে উঠছে। নিকের ব্যবহার কেমন যেন উম্মাদের মতো ঠেকছে তার কাছে। এনি ভাঙা গলায় বলে, আর আঘাত করবেন না প্লিজ, শারীরিক আর মানসিকভাবে দুটো আঘাতেই আমি দুর্বল হয়ে উঠেছি, সহ্য করার ক্ষমতা আমার নেই আর। একটু বেশি ব্যথা দিয়ে ফেলেছে, তাই না ব্লাড রোজ? এনি আচমকা চমকে ওঠে। এত নরম কণ্ঠ এই প্রথম শুনল এনি। নিকের এমন প্রশ্নে অজান্তে তাচ্ছিল্য হেসে ওঠে। ব্যথা কেন পেতে যাব নিক জেভরান? আমি তো যান্ত্রিক শক্তি দিয়ে চলাচল করা একটা বস্তু,
রক্ত মাংস সৃষ্ট মানুষ নাকি আমি যে ব্যথা পাবো? নিক নিঃশ্বাস টানো শ্যাডো আর হান্টারের দিকে তাকায় এক পলক। এনির দিকে তাকে ছোঁচ কামড়ে অদ্ভুতভাবে হেসে বলে, তোমাকে রুমে দেখতে না পেয়ে আমার ভিতরে কেমন তাণ্ডব লীলা চলেছে। একবার যদি সেটা অনুভব করতে পারতে। ট্রাস্ট মি ব্লাড রোজ, কোনোদিন বারবার পালিয়ে যাওয়ার মতো বোকামি করতে না। থেমে আমি আঘাত করি কারণ আমি খারাপ। আমি উন্মাদ বেবি গার্ল। তোর কাছে আসলে আরও উন্মাদ হয়ে যায়। তুই আমার ধ্বংসের সেই মূল মন্ত্র, যার সামান্য স্পর্শে পরে নিজেকে হারিয়ে ফেলি। নিকের হিসিসিয়ে বলা প্রতিটি বাক্য এনির হৃদয়ে নাড়িয়ে তোলে, কিন্তু কেন জানি কান্না পাচ্ছে। এনি ভাঙা গলায় বলে, আমার ভেতরে চলা তাণ্ডব যদি আপনি একবার অনুভব করতে পারতেন নিক জেভরান, তাহলে সেই আগুনে আপনি নিজেই পুড়ে ছাই হয়ে যেতেন। নিক শুনল কথাটা, কিন্তু কোনো প্রতি উত্তর দেখালো না। ছোঁচ কামড়ে ধরে নিচের দিকে তাকায়, দুই হাত দিয়ে মাটি খামচে ধরে সরাতে থাকে। উম্মাদের মতো নিঃশ্বাস ফেলছে এনি, বারবার তাকাচ্ছে নিকের ফর্সা মুখশ্রীটাকে। এই সৌন্দর্যের আড়ালে খুবই ভয়ানক একজন বাস করে। নিক হাঞ্চার আর শ্যাডোর দিকে ইশারা দিয়েই বলে, কাম, মাটিগুলো সরিয়ে দাও। খবরদার মেয়েটার শরীরে যেতে আঘাত না লাগে। আর গর্জন করবে না একদম, কারণ ও ভয় পাবে। যাকে এনি জমের মতো ভয় পায় সেই ব্যক্তির নর্মাল ব্যবহার তার হজম হচ্ছে না। হান্টার আর শ্যাডোর সাহায্যে নিক সব মাটি সরাতেই সক্ষম হয়, কিন্তু এনি রোবটের মতো গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকে। নিক আদেশ করে বলে, উঠে এসে গর্ত থেকে। এনি আচমকা বলে, না মেরে মুক্তি দিচ্ছেন? এতটা ভালো ব্যবহার কেন করছেন? নিক ঠোঁট কামড়ে ধরে নিজে রাখতে চাচ্ছে না এই মুহূর্তে। ছাঞ্চা গলায় বলে, শাস্তি তো তুমি আরও পাবে বেবি গার্ল। চার দেয়ালের ভিতরে বন্দি করে রাখি তার একটাই কারণ, তোমাকে যাতে কেউ দেখতে না পারে, কেউ যাতে তোমার দিকে তাকিয়ে মোহিত হতে না পারে। কারণ নিক জেফরান নিজের জিনিসের ভাগ কাউকে দেয় না। তোমার দিকে আমি ব্যতীত কেউ তাকাতে পারবে না, হোক সেটা চন্দ্র, সূর্যের আলো অথবা মানুষ। কিন্তু নাবিদ নামক পুরুষ তোমাকে দেখেছে, হাত ধরেছে, হয়তো চোখের পানি মুছে দিয়েছে। যখন এসব কল্পনা করি, ইচ্ছে করে মাথাটা সব মাটির নিচে চাপা দিয়ে দিই। এনি তব্দা লেগে যায়। এতটা সাইকো মস্তিষ্ক কি আল্লাহ নিজে বানিয়েছেন? এনির মাথাটা চক্কর দিয়ে উঠে, ভাবতে গিয়েও শান্তি নেই। ভাবনার মধ্যে এনিকে আচমকাই কোলে তুলে নেয়। এনি সমস্ত ভার ছেড়ে দেয়। এতক্ষণ মাটির নিচে চেপে থাকার কারণে পুরো শরীর অবশ হয়ে উঠেছে, ফলে পুরো মাথা চক্কর দিয়ে উঠছে। দুর্বল এনি নিজেকে সামলাতে পারেনি। নিকের বাহুতে জ্ঞান হারায় আবারও। হান্টার আর শ্যাডো চেঁচিয়ে উঠে মালিকের কাছে কিছু একটা বলতে চাইছে। নিকট তাদের ভাষা বোঝার চেষ্টা করলো। তাদের দিকে তাকিয়ে শুনাচ্ছিয়ে বলে, হ্যাঁ, মেয়েটা হলে সব থেকে বোকা নারী, আবার সব থেকে শক্তিশালীও। পদে পদে নাস্তানাবোধ করার ক্ষমতা রাখে। হে বোকা নারীর দায়িত্ব আমি তোমাদের উপরে দিলাম। শ্যাডো আর হাঞ্চার ফ্যাল ফ্যাল চোখের নিজের বসের দিকে তাকিয়ে আছে। নিক নিজেও খুব দুর্বল। অতিরিক্ত ব্লিডিং হওয়াতে নিজেকেও খুব দুর্বল মনে হচ্ছে। মাথাটা হঠাৎই ঘুরে আসে। কিন্তু নিক জেভরান অজ্ঞান হয়ে যাবে, ব্যাপারটা খুব হাস্যকর। নিক এনিকে নিয়ে গ্লাস মিনারের দিকে এগিয়ে যেতে থাকে। পিছনে দুই পাশ দিয়ে বাঘ আর কুকুর আসছে, যারা গ্যাংস্টার বসে ডান হাত। শ্যাডো আর হান্টার ঘন জঙ্গল থেকে বেরিয়ে গ্লাস মিনারটা ভেসে ওঠে। এই মিনার কোনো সাধারণ মানুষের জন্য নয়। মিনারের নিচে আছে হাজারো অবৈধ মাল, কত লোকের আর্তনাদের বিনিময়ে ছিনিয়ে নেওয়া জিনিসপত্র। হাজার হাজার কালোবাজারের হিসেব নিকাশ হয় এই মিনারের ভেতর। কোনো সাধারণ লোকের স্থান নয় এই চা। কিন্তু গ্যাংস্টার বস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা খুব সাধারণ মেয়েকে নিয়ে, যার রক্তে ফোবিয়া আছে। অতিরিক্ত হিংস্রতা দেখলে জ্ঞান হারিয়ে ফেলে বারংবার। কিন্তু তার ভাষ্য মতে এই মেয়েটা মোটেও সাধারণ নয়। নিক গ্লাস মিনারে প্রবেশ করে। আঙুল দিয়ে দুইবার শব্দ করতে মিনারের কাউচ খুলে যায়। লাল কালার মিশ্রণ বাড়িটায় নিখুঁত সাজসজ্জা। এত সাজের মধ্যেও কেমন ভয়ানক। এনি যদি এখন এইসব দেখতো তাহলে কি বলতো? নিশ্চয়ই ভয় পেত খুব। কিন্তু মেয়েটা নিজের জ্ঞানই নেই। নিক বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমের কাছে এসে ফিঙ্গার টাচ করতে দরজাটা খুলে যায়। ঘরটি অন্ধকারের গর্ভে জন্মানো এক নিঃস্বর্গ সৌন্দর্য। লাল আর কালোর মিশ্রণ রঞ্জিত প্রাচীর,
মণ্ডল যেন রক্তাক্ত রাত্রির অদৃশ্য প্রতিধ্বনি বহন করে চলেছে। ছাদের কোণে ঝুলে থাকা তীক্ষ্ণ ছায়াগুলো ঘরের প্রতিটি ধাপে নীরব আক্রমণের মতো প্রসারিত। মৃদু আলোয় দীপ্ত গাঢ় লাল কার্পেটটি পদচিহ্ন গোপন রাখে। এখানে আগত মানুষের নাম, সময় ও মনে রাখতে সাহস পায় না। প্রধান প্রাচীরের কেন্দ্রভাগে টাঙানো আছে কালো ফ্রেমের একাকী প্রতিকৃতি। দৃষ্টিতে জ্যোৎস্নাহীন ক্রোধের স্ফুলিঙ্গ। কাঠের তৈরি দীর্ঘ টেবিলটা কাকে জানার মতো কালো, তার উপর রেখাযুক্ত সুশৃঙ্খল অস্ত্রাদি যেন শৃঙ্খলার আড়ালে লুকোনো ঝড়। বাতাসে ছড়িয়ে আছে সিগারের ধোঁয়ার ধূসর সুবাস। ধোঁয়া যেন নীরব ভবিষ্যৎবাণী করে। এনিকে নরম লাল বেড সিটের বিছানায় শুয়ে দেয়। এনির পুরো শরীরে ভেজা মাটি লেগে আছে। তাতে নিক তোয়াক্কাই করলো না। বিনা শব্দে রুম থেকে বেরিয়ে যায়, আবারও আগের মতো দরজাটা লাগিয়ে দেয়। এটা এমন এক দরজা যেটা গ্যাংস্টার বসের স্পর্শ ছাড়া খোলা যাবে না। গভীর রাত, আকাশ আমাবস্যার দীর্ঘশ্বাসে ঢেকে আছে। আকাশে চাঁদটাও নেই, তারাও নেই, শুধু ক্ষীণ বায়ুর কাঁপাকাঁপি শীষ ধ্বনি। চারিপাশে রিসর্টের স্থির নিঃশব্দ। দেখে বোঝা যাচ্ছে পৃথিবী নিজেই এক অনন্ত নিদ্রায় তলিয়ে গেছে। দূরে পাহাড়ের কালো ছায়ায় দাঁড়িয়ে আছে কোনো পুরনো অভিশপ্ত প্রহরীর মতন। এই অন্ধকারের বুক চিরে শুধু এক জায়গায় আলো, একটি বাংলো। বাংলোটির জানালার কাছে আলো পড়ে অদ্ভুত দৃপ্তিহীন তৃপ্তি। এক ফোঁটা উষ্ণতা নেই, তবুও চোখ সরানো যায় না। ছাদের কিনারায় জমে আছে রাতের শিশির। সেই বাংলোর সামনে দাঁড়িয়ে আছে অধিরাজ। তার ছায়া দীর্ঘ, মাটির উপর টেনে রাখা দাগের মতো, যা ছিঁড়ে ফেললেও ফিরে আসে। নীরবতা তাকে গ্রাস করছে, কিন্তু সে স্থির। তবে ভিতরে অস্থির তাণ্ডব চলছে। তার চোখে ক্রমাগত ঘুরে ঘুরে থামছে এক জায়গাতেই, জানালার সাদা পর্দার দিকে। পর্দার আড়ালে বন্ধ থাকা পৃথিবীটা কোনো অঘোষিত সত্য লুকিয়ে রেখেছে। অধিরাজের নিঃশ্বাস ভারী। রাতের ঠান্ডা হাওয়া তার গায়ের উপর সরে যাচ্ছে, কিন্তু শিরদাঁড়ায় কাঁপন তুলতে পারছে না, কারণ ভয়ের চেপে অপেক্ষা বেশি তীক্ষ্ণ। দুই হাত পকেটে ঝুঁকানো। কাছের জানালার পর্দা একটু নড়ে উঠছে, হয়তো বাতাস অথবা অন্য কেউ। অধিরাজ চোখ না সরিয়ে নিঃশব্দে গলায় লুকোনো দীর্ঘশ্বাস ফেলে। রাত আরো গভীর হয়, বাংলোর আলো আরো স্পষ্ট হয়ে উঠছে, আর অধিরাজ এবার নিজের ধৈর্য হারায়। প্রেয়সীর রাগ ভাঙাতে ছুটে দৌড়ে এসেছে প্রেমিক পুরুষ, কিন্তু বোকা প্রেয়সী বুঝতেই পারেনি তার উন্মাদনা। তাই তো এত ফোন দেওয়ার পরেও বোকা প্রেয়সী ফোনটা রিসিভ করছে না অবধি। অধিরাজ অধৈর্য হয়ে আরো 2বার ফোন দেয় তানভীর নম্বরে, কিন্তু বারবার কেটে দেওয়া হচ্ছে। অধিরাজ রাগে চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ছাটিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। নিজেই তো পেছন পেছন ঘুরেছে 2 বছর। যেই সব কিছু স্বীকার করেছি, সেই থেকে শুরু হয়েছে অবহেলা। বালের প্রেম সে আর করবেই না এসব ঘাড় তারার সাথে। অধিরাজের ইচ্ছে করছিল দেয়াল বেয়ে তানভীরের রুমে ঢুকতে, এরপর নিজের রাগ শান্ত না হওয়া পর্যন্ত থাপ্পড় দিতে। অধিরাজ রাগে বকবক করতে করতে গাড়ির কাছে যায়, প্রচন্ড শক্তি ব্যয় করে গাড়ির দরজা খুলে, এরপর ড্রাইভিং সিটে বসে রাগে শব্দ করে দরজা লাগায়। গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরে আবারও ফোনের স্ক্রিনে তাকায়। মস্তিষ্কে এক অদ্ভুত চিন্তা আসে, মুহূর্তে ঠোঁট বাঁকা হাসি খেলে যায়। নিজেকে কিছুটা নর্মাল করে পুনরায় ডান হাতে মোবাইল টানায়, এরপর কিছু টাইপ করে সাথে সাথে তানভীর নম্বরে পাঠায়। অধিরাজ অনেকক্ষণ তাকিয়ে থাকে মেসেজটার দিকে। প্রায় 5 মিনিট পর মেসেজ সিন দেখায়। অধিরাজ শব্দ করে হেসে ওঠে, চোখ কামড়ে ধরে তানভীর রুমে জানালার দিকে তাকায়। এখন এক তাণ্ডবলীলা চলবে, সেটা অধিরাজের অজানা নয়। তানভীর মেসেজ পড়ে স্তব্ধ হয়ে যায়, শরীর কাঁপছে ভীষণভাবে। রক্তবিন্দুগুলো যেন বরফে নয় জমে গিয়েছে, স্ক্রিনে জলচল করছে। তানভীর, ফোনটা রিসিভ করো যান। 1 ঘন্টা আগে বুকে গুলির আঘাত পেয়েছে, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। তানভীর মোবাইলটার দিকে মুখে ধরে শব্দ করে কান্না করে ওঠে। পাগলের মতো বিছানা থেকে উঠে দাঁড়ায়। ফোন করতেও ভুলে গিয়েছে। কত বড় ভুল করে ফেললো সে। ও হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এদিকে তানভীর জেদ ধরে বসে আছে। ছি তানভীর ছি,
এই ছিল তোর উম্মাদ ভালোবাসা? এই ভালোবাসা দিয়ে শরীরে কলঙ্কের কালিমা লাগাতে চেয়েছিলি? তানভি অপরাধীনে ফুপিয়েছে। যেমনভাবে রুমে ছিল ঠিক সেইভাবে অবস্থাতে পাগলের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সমস্ত মেড ঘুমিয়ে আছে। পুরো বাংলো নীরবতা। তানভি দরজা খুলে উম্মাদের মতন সামনে এগিয়ে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটা ভয়ে। তবে সেই ভয় রাতের নিস্তব্ধতার জন্য নয়, সেই ভয় ছিল প্রেমিক পুরুষকে হারিয়ে ফেলার ভয়। মেয়েটার কান্নার শব্দ আশেপাশেও ছড়িয়ে পড়েছে। এতটা চিন্তিত যে সামনে রাখা গাড়িটাও দেখতে পারেনি। দ্রুততার সাথে নিজের গাড়ির মধ্যে বসতেই যাবে, এমন সময় কেউ শক্তভাবে হাত চেপে ধরে। কান্নার মধ্যে হঠাৎই এমনভাবে কেউ চেপে ধরতে সাথে সাথে তানভীর হেঁচকি বন্ধ হয়ে যায়। ভয় পেয়ে পিছনে ঘুরে তাকায়, কপাল প্রসারিত হয়ে যায়। অধিরাজ রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। অধিরাজের রাগান্বিত লাল চোখ দেখার সময় নেই তানভীর কাছে। অধিরাজকে সুস্থভাবে কাছে পেয়ে হুট করে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। অধিরাজ আগে থেকে জানতো এমন হবে, তাই আর প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু তানভীকে দুই হাত দিয়ে আগলে নিল না। তানভী কান্না করতে করতে ফুপিয়ে উঠছে। নাক দিয়ে পানি বের হলে অধিরাজের ব্লেজার দিয়েই পানি পুনরায় মুছেই ফেলে। অধিরাজ কপাল কুঁচকে তাকায় তানভীর দিকে। মেয়েটার বাচ্চামো দেখে সামান্য হেসেও ফেলে, তবে হাসা তার জন্য নিষিদ্ধ। আর সেই নিষিদ্ধতার জারি সে নিজেই করেছে। সামান্য অ্যাক্সিডেন্টের সংবাদ দিলে এই মেয়ে এতটা ব্যাকুল হয়ে যাবে? জানলে অনেক আগেই দিয়ে দিত। তানভীর এমন কান্না দেখে আদতেও রাগ করে থাকা চায়। অধিরাজ তানভীকে দুই হাত দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। তানভীর কান্নার গতি আরও বেড়ে যায়। অধিরাজ শক্ত করে চেপে ধরে বলে, বুকটার সাথে চেপে ধরে একদম পিষে ফেলে। তানভী নাক টেনে বলে, পিষে ফেললে পুনরায় আপনার বুকের সাথেই মিশে যাব। অধিরাজ হাসলো সামান্য। ইদানিং সে মাঝে মাঝে হাসে। কোনো গার্ড এসব দেখলে অনেক মজা নেবে। আমার বুকের সাথে যদি মিশতে না দেয়? আমার কারোর অনুমতির প্রয়োজন পড়ে না। এই বুকটার মালিক যে সে আমার, তাই কারোর অনুমতির প্রয়োজন নেই। সেই মালিক তোমাকে বুক থেকে বহিষ্কার করছে। হুম, করবে না। এত বিশ্বাস এই বুকের মালিককে, কিন্তু সে তো তোমাকে এখন জায়গা দিবে না। জায়গা না দিলেও আমি থেকে যাব। জোর করে থাকবে? প্রয়োজন হলে যুদ্ধ ঘোষণা করব। তোমার সাথে যুদ্ধে নামলে নিঃসন্দেহে হেরে যাব, মানো এটা তুমি? হারবেন কেন? তোমার দৃষ্টির জন্য জান। সত্যি? একবার যুদ্ধের ময়দানে ডেকে দেখো, যখন তলোয়ার নিয়ে সামনাসামনি দাঁড়াবো তখন সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে যাবে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা রমণীটি আমার দিকে তাকিয়ে থাকবে, আর তার দৃষ্টি আমার হৃদয়কে থামিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। তানভীর কান্না কিছুটা কমলো। ফুপানের শব্দ আগের মতোই আর নেই। কিছু একটা বলতে চাইলো সে। অধিরাজ নরম হাতের স্পর্শ শক্ত করে ফেলে, কোমরটা শক্তভাবে চেপে ধরে বুক থেকে মাথা তুলে ঘাড়ের পেছনে হাত রাখে। অধিরাজের শক্ত স্পর্শে তানভী নাক মুখ কুচকে খিচে রেখেছে। অধিরাজ ঘাড়টা পেছন দিয়ে শক্ত করে ধরে চেপে ধরে, নিজের মুখের কাছে নিয়ে আসে। এরপর কিছুটা রাগ দেখিয়ে বলে, ফোন ধরছিলে না কেন? তানভী নাক চিনে বলে, আপনি নিজেই তো ডিস্টার্ব হন। আমি বলছি আমি ডিস্টার্ব হই? কেন আপনি বলেননি? কখন বললাম এইসব? তোমার ফোনে আমি ডিস্টার্ব হতে যাবো কেন? সন্ধ্যায় তো বললেন। এত ফোন দিয়ে ডিস্টার্ব কেন করছো? ধমকেছেন আর রেগেও কথা বলেছেন। অধিরাজ তাকালো নিজের অভিমানী প্রেয়সীর দিকে, হাতের বাঁধন নরম করলো, দুই গালে চুমুকে কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এই সামান্য কারণে রাগ করেছ? এইটা আপনার কাছে সামান্য? এই সামান্য কারণে রাগ করেছ? একদম। এর আগে তো কত ধমক দিয়েছে, কই তখন তো এমন গাল ফুলিয়ে রাখতে না, এখন এভাবে গাল ফুলাচ্ছ কেন? তানভী সামান্য হেসে বলে, তখন এই পুরুষ আমার ছিল না, স্বীকৃতি পাইনি আমার ভালোবাসার। এখন পেয়েছি। এই পুরুষটা কেন বিরক্ত হবে আমার ফোনে? বোঝান আমাকে। অধিরাজ শান্ত হয়ে শুনলো তানভীর কথা। তানভীর ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলে, আমি ব্যস্ত ছিলাম, চাইলেও কিছু বলতে পারবো না এখন। তবে এটা জেনে রাখো, বসের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, একটু উন্মাদ হয়ে উঠেছিলাম। তুমি তো জানো গ্যাংস্টার বস নিক জেভরান আমার জন্য ঠিক কি? সে আমার ভাই তানভী। একটু টেনশনে ছিলাম আমি, তাই ধমক দিয়েছে। সরি জান, আর রাগ করে থেকো না। নিকের নাক দিয়ে ব্লিডিং বের হচ্ছে শুনে তানভী অধৈর্য হয়ে প্রশ্ন করে, যদি দুর্বলতা হয় তাহলে আমাকে জানাতে হবে না। জোর করব না আপনাকে। কেমন আছেন উনি? অধিরাজ চুপ হয়ে যায়। খবর পাওয়া যায়নি এখনো, তবে একটু আগে শুনেছে নিক এনিকে নিয়ে গ্লাস মিনারে গিয়েছে, ম্যানশনে নিয়ে আসেনি। এনির কথা তানভীকে জানানো যাবে না, তানভী জানলে মেহেরও জেনে ফেলবে যে কোনোভাবে। অধিরাজ আনমনেই বলে,
ভালো এখন। এই সংবাদ ভুলেও মেহের যাতে জানতে না পারে। অদিরা সম্মতি জানিয়ে বলে। হুম। তানভীর আচমকায় কপাল কুঁচকে বলে, আপনি তো একদম ঠিক। আমাকে মিথ্যা বলে এতটা নাস্তানাবুদ কেন করলেন? তুমি আসছিলে না তাই। আচ্ছা, হ্যাঁ, ফোন ধরছিলে না আমার। উপায় না পেয়ে নাটক করতে হয়েছে। জানতাম এমন মেসেজ দেখলে আর এড়িয়ে যেতে পারবে না। তানভীর রাগ দেখিয়ে বলে। খুব খুশি হয়েছেন আমাকে অশান্ত দেখে? জানেন কেমন অবস্থা হয়েছিল আমার? নিঃশ্বাস আটকে আসছিল। অদিরাজ তানভীর রাগী মুখটার দিকে তাকে ছোঁচ কামড়ে হেসে বলে, আমাদের সংসার না হওয়া অব্দি আমার মরণ না হোক জান। তোমার সাথে অনেক কথাটা বাকি। অচৈতন্যর অন্ধকার গহ্বর থেকে এনি যখন ধীরে ধীরে চেতনার পাতালে ফিরে আসে, প্রথমেই তার দৃষ্টি ছিন্ন বিচ্ছিন্ন এক অচেনা ঘরের অসীম নীরবতাকে উপলব্ধি করে। চারিপাশে প্রাচীরসমূহ রক্তিম অন্ধকার, লালের উপরে কালো ছোপের আচ্ছাদনে সজ্জিত, যেন কোনো অগ্নিদগ্ধ রাত্রির উদ্দেশ্যহীন হাহাকারের দাগ। বাতাস স্থির হয়েছে, কেমন ভারী মনে হচ্ছে সব কিছুকে। শ্বাস নিতেই মনে হয় বুকে অদৃশ্য শৃঙ্খল জড়িয়ে আছে। মেঝের উপর ছায়াগুলোর অনুপ্রবাহ সচেতন, যে প্রতিটি দেয়াল এনিকে দেখছে, পর্যবেক্ষণ করছে গভীরভাবে, পরিমাপ করছে। এনি ভয়ে বিছানার চাদরখানা খামচে ধরেছে। এই রুমটা তার পরিচিত নয়, তবে বুঝতে বাকি নেই এইটা নিক জেভরানের আস্তানা। কোথায় আছে সে? কোথায় এনে রাখা হয়েছে তাকে? আগের মতোই লাল কালোর মিশ্রণে সব কিছু। এনি ভয় শিউরে উঠছে, শরীর হাড় ভাঙা যন্ত্রণায় আক্রান্ত, পেশি সমূহ অতিরিক্ত সংকোচনে দুর্দম ক্লান্ত, মাথার কপাল প্রান্তে ধুকধুক ব্যথার স্পন্দন প্রবল, যা রক্ত প্রবাহের সাথে সাথে যন্ত্রণাও আতঙ্কে ঢেউ সৃষ্টি করছে। চোখ দুটো শুষ্ক হয়েছে, দৃষ্টি সীমার মাঝে অন্ধকারে রেখার পর রেখা দেখা যায়। এনির শ্বাস খণ্ডিত হয়ে আসে, নিঃশ্বাস নিতে ভয় হচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে বুকের গভীরে আঁকড়ে থাকা ভয়কে উস্কে দেয়। এনি এইটুকু বুঝতে পেরেছে, ঘরটি সম্পূর্ণ বন্ধ, দরজাটি ধ্বনিহীন লোহার স্থিরতায় দাঁড়িয়ে আছে, যেন কোনো অনড় আদেশের প্রতীক। জানালাও নেই, পালানোর পথও নেই, আকাশও নেই। এনি চেষ্টা করে উঠে বসতে, কিন্তু শরীরে আর পিঠে তীব্র ব্যথার শিখা যেন মেরুদণ্ডের সোপানে আগুন ধরিয়ে দেয়। গলা শুকনো আছে, শব্দ উঠে আসে না গলা দিয়ে, কেবল পর্বতের নিচে চাপা পড়া নিঃশ্বাসের মতো কাঁপার শব্দ। এনে স্মৃতি ধীরে ধীরে গাঢ় কুয়াশার ভেতর থেকে ফিরে আসে। গ্যাংস্টার বস নিক জেভরানের মুখ, আর তার চোখে নির্মম নীরবে তীক্ষ্ণ শীতল দৃষ্টি। রাতের শেষ প্রহর, সমগ্র পৃথিবী ক্লান্ত নিদ্রায় আবদ্ধ হয়ে আছে, আর সেই নিস্তব্ধতার মধ্যে এনি একা বসে আছে। বর্তমানে নিজের আতঙ্ক, যন্ত্রণা ও অজানা পরিণতির পূর্বাভাসের মুখোমুখি হয়ে আছে। এনির হৃদস্পন্দনের ভয়ে অব্যাহত দ্রুততায় বুকে আঘাত হানে, যেন শরীর নিজেই চিৎকার করছে, কিন্তু কণ্ঠ রোধে সেই চিৎকার জন্মেই নির্বাক হয়ে যায়। এনি সামান্য পিঠ সোজা করে বসার জন্য চেষ্টা করে, পুরো শরীরে মাটি লেগে আছে। বুঝতে বাকি নেই শরীর কেমন খুঁতখুত করছে, পুরো শরীর অবশ হয়ে আছে, সামান্য নাড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না, কথা বলতে পারছে না, গাল ছোট ব্যথা করছে। এনি ফুপিয়ে কেঁদে উঠছে, অসহ্য লাগছে নিজের কাছে নিজেকে। ইচ্ছে করছে শরীরটাকে কেচে টুকরো টুকরো করে এই যন্ত্রণার অবসান ঘটাতে। হঠাৎই দরজা খোলার শব্দে এনি পাথরের মতো জমে যায়, ভয় হৃৎপিণ্ড কেঁপে উঠল। কি আসলো ভেতরে? নিক নাকি অন্য কেউ? এনি ঠোঁট কামড়ে ধরে বোঝার চেষ্টা করে। জিম লাইটের আলোতে মুহূর্ত একটা মুখ ভেসে উঠছে, নিক জেভরান। নিককে দেখে এনি স্বস্তি নিঃশ্বাস ফেলে। যাক, অন্য কেউ আসেনি, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেন সে? এই লোকটাই তো সকল অস্বস্তির কারণ। এনি এই নিঃশ্বাসের মানে বুঝলো না। আচমকা নাকে খুব বাজে একটা গন্ধ আসে, মনে হচ্ছিল এই বুঝি পেচ উল্টিয়ে চলে আসবে। এনি নাক চেপে ধরে শক্ত করে নিক এনির একদম কাছে আসে, বিছানায় খুব সাবধানতার সাথে বসে। এনিকে কাচুমাচু করতে দেখে নেশালা চোখে তাকায়। এনির শরীরে রাখা ওনাটা তার পছন্দ হলো না। ওনা কেন পড়বে ওর সামনে? সে কি বাইরের পুরুষ নাকি? নিক রাগে ওনা ধরে, এরপর প্রগাঢ় ক্ষুদ্রতার সাথে হ্যাঁচকা টানে নিয়ে এসে মেঝেতে ফেলে দেয়। নিকের এমন কাণ্ডে এনি হতভম্ব হয়ে যায়।
এনি উন্মুক্ত বক্ষ ঢাকার জন্য মরিয়া হয়ে উঠছে। নিক এনিকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। শরীর এমনিতেই ব্যথায় জর্জরিত, তার উপর এমন টানে এনির জান যায় যায় অবস্থা। নিক এনির গলার তিলটার দিকে তাকায়, সেখানে প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে, এরপর শক্ত করে চুমু খায় কয়েকটা। এনি অস্বস্তির চোখ মুখ খিচে ফেলে। ওয়াইনের তীব্র গন্ধ সে এমনিতেও সহ্য করতে পারছে না। এনি নিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু এক চুলো নড়াতে পারেনি। নিক এনির কোমরটা চেপে ধরে সম্পূর্ণভাবে গলায় মুখ ডুবিয়ে দেয়, হিস করে বলে, তোমার শরীরে এক অদ্ভুত মাদকতা আছে ব্লাড রোজ, যে মাদকতা আমি বারবার কন্ট্রোলে হয়ে পড়ি। নিকের হিসিয়ে বলা কথা এনি সর্বাঙ্গ কাঁপিয়ে তোলে। এই মুহূর্তে সে ওয়াইনের গন্ধ সহ্য করতে পারছে না। নিককে সরাতে না পেরে ছটফটে উঠে। চিতাবাঘ, দূরে সরুন আমার থেকে। এনি ছটফটানিতে নিকের চুমু খেতে অসুবিধা হচ্ছে। এনির দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, ঝটপট করছে কেন? মারছে নাকি চাবুক দিয়ে রক্তাক্ত করছে? সামনে আদরিত করছে? এনি ফু নাচিয়ে বলে, নর্মাল ভাবে স্পর্শ করতে পারেন কখনো? এমন ভাবে চেপে ধরেন যেন হাড়গোড় সব ভেঙে যাবে আমার। সরুন প্লিজ।